প্রধান বিচারপতির দ্বারে মানে বারংবার বলেছে, উনি সেমিনার করেছে প্রধান উপদেষ্টাকে নিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে, উনি শব্দটা বলেছে দ্বৈত শাসন আমরা চাই না। এইটা দায় সরকার, সরকার মানে সবাই। ওই যে খালেদা জিয়া হাসিনার সময় একটা প্রকল্প ছিল না, বিশেষ করে হাসিনার সময় অন্যরা খারাপ নেত্রী ভালো, এই সমস্ত বক্তব্য বলে লাভ হয় না। সরকার যিনি, সরকার মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুরা সরকার, এখন প্রধান উপদেষ্টার নেতৃত্বে পুরা সরকার। এখানে রিজওয়ানা হোসেন আছে আইনজীবী, আধা আইনজীবী আধা এনজিও, এখানে আদিলুর রহমান শুভ্র আছে, তারা জানে না? অন্যদের কথা বাদই দিলাম, তাদের আবার ফিরতে হবে না কোর্টে? এরকম আনিসুল হকরাও বিরোধী দলে যখন ছিল খালি গণতন্ত্র আইনের শাসনের জন্য চ্যাম্পিয়ন ছিল, ব্যারিস্টার শফিক আহমেদ, মাহবুব আলম মিছিল করত বিচার বিভাগ স্বাধীন করো। তো সুতরাং সেইটা কথা না। আমি যেটা মনে করি এখন রুলস করা জরুরি, যেটা বলছিলাম এত কাজ বেড়েছে, বরং নানা সময় গুঞ্জন শোনা যায় অমুক গিয়ে রিকোয়েস্ট করে, অমুক গিয়ে, দরকারই নাই। প্রধান বিচারপতি একটা ছোট্ট কমিটি করতে পারেন রুলস করে, উনি আপিল বিভাগের সিনিয়র একজন বিচারপতি, হাইকোর্ট বিভাগের একজন সিনিয়র বিচারপতি নিয়ে একটা কমিটি বেঞ্চগুলো গঠন পুনর্গঠন নিয়ে ভাববে প্রধান বিচারপতি। উনি আরেকটা করতে পারে যে এই কমিটি রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল এবং বারের সভাপতি সম্পাদক এবং টপমোস্ট সিনিয়র 5 জন সিনিয়র, ধরেন 90 বছর বয়স বা সিনিয়র রেকর্ড এনরোলমেন্ট অনুযায়ী যারা 5 জন সিনিয়র, তাদের সঙ্গে কথা বলে একটা মত নিতে পারে কোন কোন বেঞ্চ কেমন করছে। তো এইটা অবিলম্বে এটা প্রণয়ন করা দরকার। সুতরাং আমি যেটা শেষে বলি, আর ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্য নিয়ে আপনার একটা প্রশ্ন ছিল, তাই না? ফখরুল ইসলাম আলমগীর সাহেব জননেতার মতো কথা বলেছে। ফখরুল ইসলাম আলমগীর সাহেব ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তো হয়তো হবেন না, তারেক জিয়া হবেন, উপপ্রধানমন্ত্রী যদি হয়, যোগ্য কথা বলেছে। উনি বলেনি যে খুনের মামলা প্রত্যাহার করে নেব। আমি ওনার বক্তৃতা ইচ্ছা করে শুনেছি পরে রেকর্ডে ইউটিউবে। উনি বলেছে বিএনপি কোনো প্রতিশোধ নেবে না। এখন নিতে কিনা সেই তর্কে পরে গেলাম। উনি বলেছে ক্ষমতায় গেলে, আর বলেছে অন্যায় কারণে আওয়ামী লীগ আমাদের আমলে আমাদের নেতা কর্মীদের শুধু বিএনপি করার কারণে মামলা দিত, এরকম মামলা আওয়ামী লীগের নেতা কর্মীদের আমরা দেব না। এটা তো গণতন্ত্রের কথা। মামলা তুলে নিবে বলছে, যে মামলা তুলে নিবে বলেছে যেগুলো মামলা হয়েছে অন্যায় ভাবে, সেটা তো হয়েছেই। বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে মামলা হবে, উনি কেন বিচার বিভাগকে স্বাধীনতা থেকে পরাধীনতার দিকে নিয়ে গেছে, এটার আইন নাই, প্রয়োজনে আইন প্রণয়ন করেন। কিন্তু উনি কি খুনের মামলার আসামি হতে পারে? এটা দিয়ে কি হলো? খুনের মামলাটারই মেরিট নষ্ট হয়ে গেল। প্রকৃত অর্থ ওই মামলায় যারা জড়িত তারা তো বেঁচে যাবে, কারণ কোন আদালত খায়রুল হককে এই মামলায় দায়ী করতে পারবে না। এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা, এর আগে সরকারগুলো 54 ধারায় মানুষকে গ্রেপ্তার করেছে, ডিটেনশন করে গ্রেপ্তার করেছে। হয়তো প্রথম কিছুদিন আন্দোলন টালনকরণে 2-1 সময় মানা যায়, তাও 54 ধারা এইভাবে করা যায় না। কিন্তু এই যে ঢালাও হত্যা মামলা দিয়ে, যার বাড়ি মনে করেন পিরোজপুরে, সে পিরোজপুরে ধরেন আওয়ামী লীগই করে, কিন্তু কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না, কোনোদিন গাইবান্ধায় আসেনি। গাইবান্ধায় একটা লোক মারা গেছে, পিরোজপুরের ওই লোককে আসামি করেছে, এটা তো ফ্যাক্ট। এবং এইটা তো এই সরকারের উপদেষ্টারাও বলেছে যে আমরা অতিরিক্ত মামলায় বিতস্তব্ধ। আরেকটা কি হয়েছে আপনি দেখেননি? লালবাগে এনসিপির এক নেতা জীবিত লোককে মৃত দেখিয়ে মামলা করেছে, আবার জীবিতরা যখন, তার বাবা মা যখন বলেছে যে আমি এই অন্যায় মানব না, তখন তারা গিয়ে হুমকি দিয়েছে। আপনি দেখেননি আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমাদের গর্ব, বাংলাদেশের সাহসের প্রতীক ফজলুর রহমানের বাসায় আমার যে মেয়ের বয়সী মেয়েটি বিভ্রান্ত হয়ে, মৌলবাদীদের দ্বারা বিভ্রান্ত হয়ে আজে বাজে স্লোগান দিয়েছে ফজলু ভাইয়ের বাসার সামনে সেগুনবাগিচায়। সেই মেয়ে তার 4 দিন পর, আল্লাহর বিচার আল্লাহ করেন, 4 দিন পর আওয়ামী লীগের এক পলায়ন নেতার বাড়িতে আগে 10 লাখ টাকা নিয়েছিল, পরে 10 লাখ আনতে গেছে। ছি ছি ছি, লজ্জায় মাথা কাটা যায় না। এই মেয়েটা মনে হয় অন্য চাঁদাবাজিতে, ওইখানে তো ছিল যে মানে ইয়ে সহ ছিল, ওর নাম কি, অন্যরা ছিল। আরে এটা আওয়ামী লীগেরই সমর্থক এক নেতার বাড়িতে করেছে কি, এই যে আমাদের যুবরাজরা, আমাদের আন্দোলনের কন্যার ছেলে মেয়েরা আওয়ামী লীগের নেতাদের লিস্ট করেছে পাড়ায়, গিয়ে বলেছে আপনাকে ধরাবো, যে আছে বাসায় বলেছে 20 লাখ দেন, ধরাবো না। আবার কেস করে বলেছে এফআইআর এ নাম দিয়েছি, চার্জশিট কি বলে অ্যারেস্ট করাবো না।
আর তো লজ্জায় মাথা কাটা আমাদের। কি স্বপ্ন নিয়ে আমরা এই আন্দোলনে নেমেছিলাম আমরা সবাই, যে সত্যি আমি আন্তরিকভাবে চেয়েছিলাম শেষ করে দেই। মাহমুদের নাম আসছিল, কিন্তু আমরা তো আর পরে সেটা তদন্ত কি হলো আমরা জানি না। ওগুলো হবে, এই সরকার বিদায় হলে সব মামলা হবে। আমাদের বাংলাদেশেও আরেকটা চেঞ্জ হয়নি। আমাদের বাংলাদেশে সবসময় সরকার বদল হলে সেই সরকারের মন্ত্রী এবং সুবিধাভোগীদের বিচার শুরু হয়। আমরা আশা করেছিলাম এইবার এটার ব্যত্যয় ঘটাবে ইউনূস সাহেব, উনি তো ঘটালেন না। আসিফ মাহমুদের এপিএস মানে 8-9 মাসের মাথায় 320 কোটি টাকার দুর্নীতির অভিযোগ, সেটার আজ পর্যন্ত অনুসন্ধান শেষ হয়ে মামলা হলো না। চেঞ্জটা কোথায় হলো?